আমি আমার মাকে দেখে, মায়ের হাত ধরে বড় হয়েছি। মা হাঁটতে শিখিয়েছে, মা কথা বলতে শ্রেষ্ঠ করে মানুষ করার চেষ্টা করেছে। এ একটা নারীকে আমি দেখলাম। তাই সম্ভব হয়েছে গাছের তলায় এরকমভাবে বসে যে কথা বলছে সে একজন নারী। আর যারা আজকে ইন্টারভিউ ভাষাটা কী ছিল, বদলা মিছাল। দিদি কী চেয়েছিল ভাবো, কিসের বদলার কথা বলেছিলেন? দিদি মুখ খুলে বলতে পারে পাঁচজন। তখন সে সময় কিন্তু সেই সুযোগটা ছিল না, মেয়েদের দিক থেকে একদমই ছিল না। আবার পুরুষরাও যদি তার প্রতিবাদ করতে যেত, তাহলে তাকে কিন্তু আগে তার পরের দিনই বলতো তো দেখা করিস মানে কোন জায়গায় দেখা করিস? লালঘরেতে গিয়ে দেখা করিস। কারণ সে ঘটনা আমার বাবার সাথে ঘটেছে বলে আরও আমি বেশি ভালো করে বলতে পারছি। আমার ভয়ের বিষয় ততটা, আবার ঘেন্নার বিষয় ততটা ছিল। সেসব আমার কাছে কিছুটা পাওয়া উচিত ছিল। এই কয়েনের এক পিঠটা দেখানো হয়, হ্যাঁ, আবারও ইয়েলো জার্নালিজমের মাধ্যমে আমরা এই কয়েনের এক পিঠটা দেখতে পারি। অর্থাৎ কিছু কিছু আমরা ভিডিওস দেখেছি যেখানে আমরা দেখেছি যে তৃণমূলের এমপি এমএলএদের কত বড় বড় অট্টালিকা, কিন্তু আজকে আপনাদের সাথে আমি এমন একটা মানুষের দেখা করাতে চাই। আসুন, বলবো না নামটা, আসুন তো, চিনতে পারেন কিনা? মিতালি দি। আরে উপাসনা দিয়ে আসো আসো আসো। একটু জ্বালাতন করতে এসেছি আজকে আমরা। ঠিক আছে, আজকে তোমায় একটু জ্বালাতন করতে এসেছি। মিতালি দি বসে আছেন। এটাতে দেব, এটাতে একদম একদম একদম। এখানে জনতার দরবার হচ্ছিল দুপুর পর্যন্ত। হ্যাঁ, এবার আমি তো তোমাকে বললাম যে আমি একদম জ্বালাতন করতে চলে এসেছি, ঠিক আছে, একদম গরমের মধ্যে, কিন্তু মিতালি দি কিন্তু এনার্জি, ফুল অফ এনার্জি। মিতালি দি, যে কথাগুলো আমরা শুনে থাকি না, সেই জিনিসটার সাথে কিন্তু তুমি যাও না, জানো তো কেন বলছি? কারণ আজকে তোমার বাড়িতে প্রথমবার আসা। এবার বাড়িতে আসার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি সেটা হচ্ছে যে টিভিতে যে জিনিসগুলো দেখি, যে এমপি মানেই বিশাল বড় বাড়িতে বাস করে, এমপি মানেই বিশাল অট্টালিকা, কিন্তু বাস্তবে কিন্তু তুমি সেটা নও। তুমি কিন্তু মা মাটি মানুষ, তুমি ওই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যাও মিতালি দি। তো একটা জিনিস জানার খুব ইচ্ছা আছে, তোমাকে তো আজকে বলেইছি যে কিছু প্রশ্ন করব, তো সেখানে একটা প্রশ্ন করি। বিষয়টা হচ্ছে যে তুমি যখন এখান থেকে প্রথম এমপি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ালে, ভেবেছিলে যে জিততে পারবে? দেখুন, আমি প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওনারা আমার উপরে ভরসা করেছিলেন। তো সেক্ষেত্রে যেখানে দিদি মাথার উপরে পাশে দাদা, মানে দেবদূতের মতো অবতারের মতো কোথাও আমার সামনে বোধহয় এসেছিলেন, উপস্থিত হয়েছিলেন, সামনে এসেছিলেন। তো সেক্ষেত্রে কোথাও হয়তো একদিকে ভেবেছি যে এত বড় একটা জায়গা যে কিভাবে পারাপার হতে পারবো, অথই সমুদ্র। আবার পরক্ষণে মনে হয়েছে যে সামনে তো মানে আমাদিকে যে আঁচল দিয়ে ঢেকে রেখেছে, যার বটের ছায়ায়, শীতল ছায়াতে আমরা বসবাস করছি, খুব স্বাধীনভাবে বসবাস করছি, শান্তিপূর্ণভাবে। তো সেই মানুষজন যখন আমার পাশে আছে, হলেও হতে পারে, এই আশাটুকু কোথাও দিদি বা দাদার জন্য কোথাও এই স্বপ্নটা দেখেছিলে। এবং তুমি যে লড়াইটা করেছো, সেই লড়াইটা করে কিন্তু সেই স্বপ্নটা সত্যিও হয়ে গেছে। সেটা আশীর্বাদ, মানে আপনাদের সকলের আশীর্বাদ, আরামবাগ লোকসভাবাসীর আশীর্বাদ, একদম, হ্যাঁ, বাবা মার আশীর্বাদ, সর্বোপরি আমাদের সকলের নয়নের মণি দিদির আশীর্বাদ এবং দাদার আশীর্বাদ। একদম। এবং তুমি যে জায়গায় থাকো সেখানে কিন্তু একদম পাশেই জয়রামবাটি, তাই তো? তো শুধুমাত্র দিদি দাদার পাশাপাশি ওই একদম উপরে যিনি বসে আছেন, ওনারও কিন্তু অনেকটা আশীর্বাদ তোমার মাথার উপর আছে, তাই তো? তো সেখানে প্রথমত খুব সুন্দর জায়গাটা, কিন্তু শুনেছি নাকি যে তুমি সবটাই নিজে হাতেই একবারে গড়ে তুলেছো এই জায়গা। আজকে আবার কিছু গাছ লাগানো হলো, আজকেও গাছ লাগানো হয়েছে, আবার এই গাছগুলো লাগাচ্ছে কি সুন্দরভাবে। এখানে সব জায়গায় কিন্তু মিতালি দি নিজেও দায়িত্ব এই জিনিসগুলো করেন। কাজের মধ্যে মানে থাকলে খুব ভালো লাগে, কাজের মধ্যে বা কোনো কাজ যদি তুমি দেখো নিজের হাতে যদি করো, সেটার মাত্রাটা কোথাও ভালো লাগাটা আরো দুগুণ চতুর্গুণ বেড়ে যায়, যে আমি এটা নিজে পারি বা নিজে করি। আর যেটা হয়তো পারি না সেটা চেষ্টা করি, সেটা ভালো লাগে কোথাও। আচ্ছা মিতালি দি, তুমি যেইভাবে মানুষের পাশ অব্দি যেতে পারছো, এটা তো বাস্তব কথা, তুমি নিজে কিছু কষ্ট দেখেছো,
এবং আজকে আমি যখন তোমার বাড়িতে প্রথম আসছি তখন আমি সেই জিনিসটা বুঝতে পারছি, ফিল করতে পারছি। তো আমরা তো যারা সাউথ কলকাতায় রাজনীতি করি, বা সোজা অর্থে বলতে পারি আমি সাউথের মেয়ে, তো সেখানে দাঁড়িয়ে সেই কলকাতার রাজনীতি বা তোমরা যে লড়াইটা করেছো না, সেটা আকাশ পাতালের পার্থক্য, জানো তো দিদি। তুমি যে লড়াইটা এখানে করেছো বা যেই লড়াইটা করে জিতেছো, সেটা ধরো সাউথ কলকাতার একটা নারী দেখেছে, সেটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেউ দেখেনি বা আর কেউ করতে পারেনি। দিদির পথেই তো আমরা প্রত্যেকে চলছি। একটু যদি তুমি যেই সাফারটা তুমি করেছো, বা যেই এত একটা লং প্রসিডিওর, তো একটা লং সময়, সেই গোটা সময় ধরে কিন্তু তুমি দেখে এসছো যে সেখানে তুমি বিজেপির নোংরা রাজনীতি দেখেছো, যে কিভাবে ছোট করা হচ্ছে। তার পাশাপাশি তুমি একজন নারী, তো একটা মেয়েদের সংগ্রামটা কিন্তু আরেকটু অন্যরকম হয়। তো সেই মেয়ের সংগ্রাম সবকিছু হার মানিয়ে যেইভাবে তুমি আজকে মানে এমপি হয়ে আমার সামনে বসে আছো, এবং সত্যি আমিও অত্যন্ত সৌভাগ্যশীল যে একজন এমপিকে একদম সামনে বসিয়ে আমি হয়তো এই কথোপকথনটার মাঝখানে একটা আপনাদের সকলের সামনে ইনিশিয়েট করতে পারছি। তো সেই বিষয়টা ধরো প্রত্যেকটা নারীকে বা আমাকে বা আমার মতো যে এত অধিকাংশ মানুষেরা রয়েছে যারা হয়তো এই ভিডিওটা আজকে দেখছে, তাদের জন্য কোনো একটা বার্তা তুমি নারী হিসাবে, কারণ তুমি অনেক সাফার করেছো, আমি যা শুনেছি, আমি যতটা জানি। দেখো, আমি প্রথমে তোমার প্রশ্নের একটা যদি উত্তর দিই, আমি তুমি বলি বলছি। একদম একদম, আমার থেকে বয়স অনেকটাই ছোট, যাক, তো আমি তুমি দিয়ে বলছি। আটকে থাকে না যে সেই তো নারী। হ্যাঁ, একদম। নারীরা কোনো কাজে আটকে থাকে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি প্রথমে বলবো আমার মা। আমার সাংসারিক জীবনে যদি বলি সেটা আমার মা, আর রাজনৈতিক জীবনে যদি বলি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম। তার কারণ আমি আমার মাকে দেখে, মায়ের হাত ধরে বড় হয়েছি। মা হাঁটতে শিখিয়েছে, মা কথা বলতে শিখিয়েছে, কষ্ট সৃষ্ট করে মানুষ করার চেষ্টা করেছে। এ একটা নারীকে আমি দেখলাম যার গর্ভে আমি জন্ম নিয়েছি। আবার রাজনৈতিক পার্টি এসে আমি আর একটা নারীকে দেখলাম যে সারাটা জীবন শুধু মানুষের জন্য উৎসর্গ করেছে। মানুষ একটা গ্রাম্য ভাষায় কি আছে জানো, দেখে শেখা যায় বা থেকেও শেখা যায়। দেখে এবং থেকে শেখাটা সেটা আরোই প্র্যাকটিক্যাল। তো এই দুই নারীর সংমিশ্রণ, আমি এনাদের আদর্শ, এনাদের অনুপ্রেরণা কোথাও বোধহয় আমার চলার পথকে একটু হলেও মসৃণ করেছে। আমি দিদির যখন সিঙ্গুর আন্দোলন আমার ভালো মনে পড়ে, আমি দেখতে গিয়েছিলাম, আমরা বেশ কয়েকজন দেখতে গিয়েছিলাম সিঙ্গুরে, যে ধন্যায় বসেছে অনশন করে আছে। আমি গিয়েছিলাম দেখতে যে কে না একজন মহিলা। তো আজকে সেই মানুষটার জন্য বোধহয় সম্ভব হয়েছে গাছের তলায় এরকমভাবে বসে যে কথা বলছে সে একজন নারী। আর যারা আজকে ইন্টারভিউ নিতে এসেছে, এত সুন্দর সুন্দর আমার সামনে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, তারাও কিন্তু নারী। একদম। যদি আমরা কথার ছলেও বলি, দেখো, বা আবার একটু সিরিয়াস হতে হয়, আজ থেকে তুমি 34-35 বছর আরও এগিয়ে যাও, আমরা কি ছিলাম এতটা? আমরা এতটা স্বাধীন ছিলাম? আমরা এত স্বাধীন চেতাভাবে কথা বলতে পারতাম? আমরা কিন্তু পারিনি। আজকে যদি দিদির যে বক্তব্যটা, 11 সালের যে বক্তব্য যদি কোট আনকোট বা ভালো করে যদি মানে বোঝা যায় বা অন্তর্নিহিত মানে করা যায়, বদলা নয় বদল চাই, একদম উন্নয়নটা করতে চাই। প্রথম ভাষাটা কি ছিল? বদলা নয় বদল চাই। দিদি কি চেয়েছিলেন? বদলা নয়, বদল করে দেখাবো। কিসের বদলার কথা বলেছিলেন? দিদি কিন্তু বলেছিলেন কোনো মায়ের কোল থেকে যে সন্তান চলে গেছে আবার যাতে না যায়, স্বামী হারা দিলে যেন স্বামী না যায়, দাঁতের বদলে চোখ, এই দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ যাতে না দিতে হয়, তার জন্য তিনি বদলাটা চেয়েছিলেন। একটা অন্তর্নিহিত সত্যি কথা কিন্তু মানে রয়েছে। যদি কেউ সত্যি কথা করে ভেবে থাকে যে সেটা নিয়ে যদি কেউ কালচার করে বা ডিপলি যদি কেউ চিন্তা ভাবনা করে থাকে যে তাই তো, যে মানুষ, সেই একটা মানুষই কিন্তু আওয়াজ দিয়েছিল যে বদলা নয় বদল চাই, উন্নয়নটা করতে চাই। দিদি কিন্তু বদলার বদলে বদলা চাননি। যে 34 বছরের যে জামানা, 34 বছরের যে অস্থিরতা, 34 বছরের যে অত্যাচার, যে অনাচার, যে শাসন, যে শোষণ, বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার, তার থেকে মুক্ত করে, তার থেকে বের করে একটা স্বাধীন চেতা বাংলা গড়তে চেয়েছিল। আমি কিন্তু এই মানেটাই পাচ্ছি, অন্তর্নিহিতের মানেটাই পাচ্ছি। সেক্ষেত্রে
আমাদের আজকের দিনে নারীদের পথটা কিন্তু এগিয়ে যাওয়ার পথটা কিন্তু অনেকটা প্রশস্ত বা অনেকটা সহজ। এবং আমি দিদির একাধিক প্রোগ্রাম দেখে কোথাও আমাকে বোধহয় আগিয়ে নিয়ে যেতে মতো একটু সহযোগিতা করেছে যে দিদি একটা মানুষ, একটা মহিলা কি করে পারে। আবার যখন আমি বাড়ির মাকে দেখি সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত যখন দেখি, তখন দিনের শেষে কোথাও মনে হয় আমরা ক্লান্ত হলো, মা কিন্তু ক্লান্ত হচ্ছে না, একদম সেও কিন্তু নারী। তো এই সংমিশ্রণে কোথাও বোধহয় একটা শক্তি, কোথাও বোধহয় তাদের আদর্শকে পাথেয় করে এগিয়ে যাবো। একদম। তুমি যে কথাটা বললে যে এখানে তো বাস্তবেই মা, যে কদিন আগেই মাদার্স ডে গেল, তার পাশাপাশি 13 তারিখও কদিন আগে গেল, 13ই মে, সেই ঐতিহাসিক দিন। তো সবকিছুর মিশ্রণেই হয়তো আমরা শক্তিটা পাই। এবং যেই কথাটা দিদি আবারও বলল যে নারীদের কিন্তু হারিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, নারীরা কিন্তু নিজেদের জায়গা করার জন্যই এই পৃথিবীতে এসছে। কারণ তারা তো অন্যতম সৃষ্টি, তাদের থেকেই তো সৃষ্টি হয়েছে এই গোটা ভারতবর্ষের, এই গোটা দুনিয়ার, এই বলেই আমরা মনে করি। এবং তার পাশাপাশি যখন নারীর কথাটা আসছে, তুমি বাস্তবে সিপিএম আমলের অত্যাচারটাও দেখে এসছো এবং আজকে বিজেপিরটাও দেখছো। কারণ যেই জায়গার আজকে আপনি এমপি, সেই জায়গায় কিন্তু বিজেপির গড় বলা হয়। মানে 4টে বিধানসভা, আমি যতটা জানি 4টে বিধানসভা কিন্তু বিজেপি নিয়ে এখনো বসে আছে। তো সেইখানে কি মনে হচ্ছে যে নারী কেন্দ্রিক অত্যাচারটা যেমন সিপিএমরা করে এসছে, এখনো কিন্তু নারী কেন্দ্রিক অত্যাচার বিজেপি করে চলেছে? কারণ আমরা বাস্তবে যতটা জানি যে রাম মন্দিরে আমরা কিন্তু রাম সীতা মা দুজনকেই জানি, মানে সিয়া রাম বলেই আমরা বিশ্বাসী, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সীতা মাকে সরিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র রামকে রাখা হচ্ছে একক, একদম একক। তো সেখান থেকে নারী শক্তি ক্ষমতায়ন বা নারী শক্তিকে তারা কিন্তু কোনোদিনই উপরে ঠেলে দেওয়ার জন্য আসেনি, বরাবরই তারা টেনে নিচে নামানোর প্রচেষ্টা করেছে। এবং আপনার ভোটের সময়, অর্থাৎ এমপি ভোটের সময় কিভাবে আপনাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, সেটা আমি স্পষ্ট ভাষায় বলছি, মেরে ফেলার চেষ্টা হয়েছিল। আপনি যেই গাড়িতে ছিলেন সেই গাড়িটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল দিদি। এবং এই জিনিসটা আমরা প্রত্যেকে দেখেছি, সেই ভিডিও আমরা প্রত্যেকে দেখেছি, হয়তো সামনে থাকতে পারিনি, আমাদেরই আইটি সেলের একজন প্রতিনিধি সায়ন্তনদা সেখানে ছিলেন, কিন্তু আমি থাকতে পারিনি বা আমাদের অনেকেই থাকতে পারিনি। কিন্তু বাস্তবে যখন চিত্রগুলো আমাদের চোখের সামনে উঠে আসে না, তখন কিন্তু খুব ভয়ও লাগে। একটা আপনাকে দেখে যেমন হিম্মত পাই, তেমনি ভয় লেগেছিল দিদি, যে যারা দাঁড়াচ্ছে, যারা আপনি তো মানুষের জন্য কাজ করবেন বলে সেখানে দাঁড়িয়েছেন, এবং দল আপনাকে সেই জায়গাটা চিহ্নিত করেছে যে না, মিতালি বাগ এখান থেকে মানুষের জন্য কাজ করতে পারবেন, তাই তো? তো সেখানে যখন দেখছেন, আমি সোজা একটা প্রশ্ন করতে চাই যে সেই সময়ে যেটা হচ্ছিল যে সিপিএম এর আমলের নারীদেরকে টেনে নামানো এবং বিজেপির আমলে নারীদেরকে টেনে নামানোর যেই জিনিসটা পাশাপাশি যদি রাখি, তাহলে ঠিক কেমন, মানে কারা বেশি নারী বিদ্বেষী বলে আপনি মনে করেন? এখন লাস্টের প্রশ্নটা আমি আগে উত্তর দেবো, যাহাই রাম তাহাই তো বাম। একদম, যাহাই বাম তারাই রাম। এখন এটা আমি দেখেছি। আর একটা কথা তুমি দেখবে, পথ কখনো, চলার পথ কখনো মসৃণ হয় না, আর পথ কেউ ছেড়ে দেয় না। পথকে নিজেকে মসৃণ করতে হয় বা পথ নিজেকেই চলতে হয়। তুমি যখন রাস্তা হাঁটো দেখবে গাড়ি ঘোড়া মানুষজন কত যায়, তার মধ্যে কিন্তু আমাকেও হেঁটে বেরিয়ে যেতে হয় আমার কাজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। কিন্তু সেই জায়গাটা, যেই পথটা দিয়ে যাচ্ছে, সেই পথটা কিন্তু আমাকেই পাশ কেটে কেটে যেতে হয়। তো সেটাও আমি নির্বাচনের সময় এসে শিখেছি। আগে যে প্রশ্নগুলো করলে দেখো, আমি সত্যি কথা বলতে কি, অভাব কি, দারিদ্র কি, দুঃখ যন্ত্রণা কি, খুব কাছ থেকে দেখেছো, একদম খুব কাছ থেকে দেখেছি। এমনও দিন গেছে 4 ভাই বোনে 2টো রুটি, দুটোকে ভাগ করেই কিন্তু খেতে হয়েছে। আমি আমার মাকে দেখেছি যে একটু আটাকে মা ভেজে সেটাকে একটু গুড় মাখিয়ে রেখে আমাদের জন্য মাঠে চলে গেছে, সেটাকেও দেখেছি। মাকে যেমনভাবে কষ্ট করতে দেখেছি, বাবাকে যেভাবে কষ্ট করতে দেখেছি, আবার সেই সাথে সাথে ওখানে যতটা বল অর্জন করেছি, আবার অত্যাচার দেখে কোথাও না কোথাও ভেঙেও গেছি। সে সময়কার অত্যাচার কিছু হলে এখন মানুষ খুব সহজেই কিন্তু প্রশাসনের দ্বারস্থ হতে পারে বা সে মুখ খুলে বলতে পারে 5 জনকে। তখন সে সময় কিন্তু সেই সুযোগটা ছিল না, মেয়েদের দিক থেকে একদমই ছিল না। আবার পুরুষরাও যদি তার প্রতিবাদ করতে যেত, তাহলে তাকে কিন্তু আগে তার পরের দিনই বলতো তো দেখা করিস মানে কোন জায়গায় দেখা করিস, লালঘরেতে গিয়ে দেখা করিস। কারণ সে ঘটনা আমার বাবার সাথেও ঘটেছে বলে আরও আমি বেশি ভালো করে বলতে পারছি।
তো হয়তো এমন কিছু কিছু ঘটনা ঘটেছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হতে গেছি, সে জায়গাতে আমরা বলতে পারিনি। বা আমি যে সময় পড়াশোনা করেছি, আমার দাদা দিদি বিএ পাস বা দাদাও বিএ পাস, আমি মাস্টার্স করলাম, বিএড করলাম। আমি 1996 এইচএস পাস, 96 এইচএস পাস মানে 97, 98, 99 আমার অনার্স, আর 99 তাহলে 2000 এরকম 2000 আমার 2 বছরের যেহেতু মাস্টার্স ছিল, তাহলে কিন্তু সে সময় আমি কমপ্লিট করেছি। তখন তো এত পরীক্ষা ছিল না, অনার্সে কিছু করার একটা সুযোগ ছিল। বা সে সময় আমি আমার এইখানটার মধ্যে অঞ্চলের মধ্যে আমি প্রথম মাস্টার ডিগ্রি করি এসসি সম্প্রদায়ের মহিলা হিসাবে। বাহ বাহ, এটা গর্বের বিষয় যতটা, আবার ভয়ের বিষয় ততটা, আবার ঘেন্নার বিষয় ততটা ছিল সে সময়কার। কারণ সে সময় আমার কাছে কিছু একটা পাওয়া উচিত ছিল। হয়তো অনেকে এখন কটাক্ষ করে বলবে তো আমার এই ইন্টারভিউটা দেখে, যে তুমি তো এখন তৃণমূলে আছো ভাই। কিন্তু তখন তো এত কড়াঙ্কুশির বিষয় ছিল না, তখন অনলাইন ছিল না, একটা পোর্টাল কখন খুলবে, অনলাইনে তুমি এন্ট্রি করো, অনলাইনে পরীক্ষা দাও, অনলাইনে অমুক খাতা সুদা, এরকম তো কিছু বিষয় ছিল না। তো সেই সময় পরিবারের জন্য আমরা 3 ভাই বোন, বা আমার পরে আমার ভাই বেশিটা না গেলেও আমার ভাইও অনেকটাই পড়াশোনা করেছে। তো সেক্ষেত্রে আমরা যখন আমার দিদিকে দেখলাম বাড়ি বাড়ি যেতে, বাড়ি মানে কোনো মানুষের কাছে যেতে, যে যদি একটা কিছু আমরা পাই, যদি আমাদেরকে কিছু একটা দেন, তাহলে পরিবারটা একটু সচ্ছলভাবে চলে। সে জায়গাটা বিফল। দাদাকে দেখলাম, সে জায়গাটা বিফল। আমার তরফ থেকেও আমি পুরো হাল ছেড়ে দিলাম, যে আমরা যখন সবাই যাচ্ছি, ভালোবাসার জায়গা থেকে প্রত্যাখ্যানটা আমরা পেয়ে বেশি এসেছি। মানে চিরকুটের চাকরি সেই সময় হচ্ছিল, তাই তো? এক কথায় তো চিরকুটের চাকরি। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আপনি এতটা যোগ্য হওয়া সত্ত্বেও আপনি চাকরি পাচ্ছেন না, এবং চিরকুটের জন্য এখন যে চিরকুটলে এত উথলা, এত ব্যতিব্যস্ত, এত কিছু, তো চোখের সামনে তো দেখেছি। আমি যে সময়কার কথা বলছি, সে সময় কি তাহলে কি নিয়োগ কিছু ছিল না? একদম নিয়োগ হয়নি। প্রশ্নটা তো এখানটা থেকেই থাকে। মানে যোগ্যতা, আপনি এত যোগ্য হওয়া সত্ত্বেও কিন্তু আপনি সেই জায়গাটা পাওয়ার যোগ্যতা ছিল। আর কত যোগ্যতা লাগবে, অবশ্যই তাই, সেটাও দেখেছি। আবার চোখের সামনে দেখেছি অন্যজনের হচ্ছে, আমরা বসে, আমরা গিয়ে লোকের পায়ে ধরেছি, পা ছুঁড়ে দেওয়া হয়েছে, পা এমন ভাবে পাটাকে টেনে নেওয়া হয়েছে, আমার দিদি উল্টে পড়ে গেছে অন্য জায়গায়, মানে লাথি মারা যেটা বলে, যে আমরা পায়ে ধরে, দিদি পায়ে ধরছে, দিদিকে বলছি দিদি তুই মানে পায়ে ধরছিস, পায়ে ধরিস না, হবে না হবে, পায়ে ধরে, দিদি পায়ে পড়ে গেছে, পাটাকে এমন ভাবে ছোঁড়াচ্ছে, দিদি ছোঁড়া হয়ে চলে গেল। সিপিএম এর আমলে এটাও কিন্তু একবারে চাক্ষুষ, এটা কোনো বানানো কথা নয়, এটা কোনো একদম। সেজন্যই বললাম যে অভাব, দারিদ্র, শাসন, শোষণ সবকিছু একেবারে খুব কাছ থেকে দেখা, কোথাও একটা যন্ত্রণার জায়গা বিশালভাবে কাজ করেছে। তো যন্ত্রণা কাজ করলেও তবুও মানে সম্মান হারানোর চেষ্টাটা করিনি। একদম সেই লড়াইটা করে গেছেন, চেষ্টা করে গেছি। মায়ের আদর্শিত হয়ে বাবা চেষ্টা করেছে যে না, নিজের জমি দেখো। আমরা যখন না জমিতে চাষের কাজে বাবা মায়ের সঙ্গে যেতাম না, সে সময় আমরা কটাক্ষ শুনেছি। কি বলা হতো, আমার মাকে বলা হতো যে দলবল নিয়ে পতাকা উড়িয়ে চললো মাঠে, এরকম বলা হতো। মায়ের সামনে বলেছে, বাবার সামনে বলেছে। তো নিজের জমিতে করে কমবে খাবো, আর তো কিছু অন্য জমিতে তো নাই, নিজের জমি চাষ করে খাবো, এতে অসুবিধা কোথায়? তো লজ্জা পাইনি। লজ্জা না পেয়ে বাবা মায়ের হাত ধরে কিন্তু আমরা মাঠে গেছি। মানে কিছু মানুষ স্পষ্ট অর্থে যারা কাপুরুষ, তারা আপনি যখন নিজে লড়াই করছেন, নিজের জীবন জীবিকার জন্য লড়ছেন, তখন সেটাকে নিয়ে হাসি ঠাট্টাও করেছে। এবং আজকে তারা হয়তো কাঁদছে দিদি কোনায় বসে, জানেন তো? সেটা তো বলতে পারবো না, এইটাই হচ্ছে লড়াই। সেটা বলতে পারবো না। তবে সেই জায়গাটা থেকে একটা প্রতিবাদের, সেই জায়গাটা থেকে একটা কোথাও যেন একটা প্রতিবাদের প্রতিবাদটাকে ধরে রাখতে হবে আমায়। প্রতিবাদ আর একটা বললে না, যে আমরা মেয়ে বলে কেন সবসময় অন্যের দ্বারা শোষিত হব? একদম। যে নারী এই পৃথিবীর সৃষ্টিকর্তা,
সে নারীকে অবমাননা করে অপমান করে কেউ কোনোদিন বেরিয়ে যেতে পেরেছে বলে সত্যতেতা দাপর কলিতে আমার মনে হয় কেউ পারেনি। নারী শক্তি ছিল, নারী শক্তি আছে, নারী শক্তি থাকবে, এবং নারী শক্তিকে কোনো শক্তিই পরাস্ত করতে পারবে না। তাই যদি হতো তাহলে অসুর কিভাবে এসেছিল, অসুর বধটা কেন হলো আজকে? আমরা যদি সেই পৌরাণিক কাহিনী দিকে যাই, তিনি একজন নারী ছিলেন, মা দুর্গা একজন নারী ছিলেন, একদম। তো সেই নারীকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য কত নেতাদিকে পরিশ্রম করতে হয়েছে, কতই রূপ ধারণ করতে হয়েছে, সেটা তো বিফলে গেছে। সেই থেকে হয়তো সে পুরাণ মত থেকে নারীরা একটা আলাদা শক্তির অধিকারিণী হয়ে আসছে। এবং বরাবরই আমরা দেখেছি যখন পুরুষের শক্তিটাও কম পড়ে গেছে তখন কিন্তু মা দুর্গা শরণেই যেতে হয়েছে, এবং সেই জিনিসটা আমরা হয়তো আরামবাগেও দেখেছি। অর্থাৎ যখন হয়তো অনেকেই পারেনি, সেটা পুরুষ নারী নির্বিশেষে, তখন কিন্তু একটা নারীর কাছেই আসতে হয়েছে। বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক দা দুজনেই মনে করেছেন যে এই নারীটাই কিন্তু আরামবাগ আবারও তৃণমূলের হাতে ফিরিয়ে দিতে পারবে। আরামবাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিট। তার পাশাপাশি আমি ঠিক কদিন আগেও এসেছিলাম, সেই সময় বন্যা কবলিত পুরো আরামবাগ। যখন আপনি রীতিমতো নৌকা করে প্রত্যেকটা অঞ্চল ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা মানুষের কাছে নৌকা করে যাচ্ছেন, তখন মানে দুর্ভাগ্যবশত আপনার সাথে দেখা হয়নি, কারণ আপনি অন্য একটা জায়গায় এবং আমরা অন্য একটা জায়গায় গেছিলাম ত্রাণ দিতে, বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু বাস্তবে যেই কাজটা মিতালিদি সেই দিন করছিল, এরকম কিন্তু মিতালিদি ফার্স্ট টাইম এমপি। অনেক এমপিদেরকেই আমরা হয়তো দেখেছিলাম, এইটা নিয়ে হয়তো আবার কন্ট্রোভার্সি হবে, অনেক এমপিদেরকে আমরা দেখেছিলাম যে তারা বাড়িতে বসে আছে, ঠিক আছে, তারা এই বিষয়ে কাজে নামেননি, কিন্তু আপনি সেখানে নেমেছিলেন, আপনি খুব ক্লোজলি দেখেছিলেন। এটা কি আবার সেই অর্থেই ফিরে যাওয়া যে আপনি যেহেতু নিজে সাফার করেছেন, আপনি নিজে বাস্তবে সেই মানুষগুলোর জায়গায় নিজেকে বসিয়েছিলেন, তাই জন্যই আপনি ভাবলেন যে না, আমার যে কোনোভাবে সেই মানুষগুলোর পাশে থাকতে হবে? দেখো ভাই, জনপ্রতিনিধি মানে তুমি যদি নিজেকে জনপ্রতিনিধি ভাবো, জনপ্রতিনিধি মানেও কিন্তু মানুষের জন্য। কিন্তু এটা আপনি কি বলছেন? শুভেন্দুবাবু তো বলছে যে উনি শুধুমাত্র হিন্দুদের প্রতিনিধি। না, ওনার কথা, দেখুন, পাগল ছাগলের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে নেই। তো উনি আমার মনে হয় যে ওনার কথা যদি উত্তর দিয়ে আমাদের আর অন্য কথাতে যাওয়া যাবে না। একদম। উনি নিজে কতটা সুস্থ আমরাও জানি না, তো ওনাকে নিয়ে বলার বোধহয় মানেই হয় না। তো নিজে হিন্দু করে কেন মরছে উনি নিজে ভালো বলতে পারবেন। এখন এই বয়সে এসে, এই ক্ষণে এসে ওনাকে নিজে হিন্দু বলে পরিচয় দিতে হচ্ছে, সেটা উনি ভালো বলতে পারবেন। সেটা ওনার মাথা ব্যথা, ওই মাথা ব্যথা। আপনি হিন্দু? তো আমরা মানুষের জাত তো প্রথমে একটাই হয়। আমরা প্রথমে দেখো, যদি খুব ক্যাজুয়াল একটা কথা বলি, কোনো মা যখন কোনো নার্সিংহোম বা হসপিটালে সন্তান হতে যান বা বাড়িতে হয়, আমরা বলি কি বাচ্চা হয়েছে রে, বাচ্চা হয়েছে, একটা সন্তান হয়েছে, বাচ্চা, গ্রাম্য ভাষায় বাচ্চা হয়েছে, তাই তো বলি এই কি বাচ্চা হয়েছে, কি সন্তান হলো। আগে বলি কি সন্তান হয়েছে, কি বাচ্চা হয়েছে, এটা বলি না আমরা। একদম, মানে মানুষ তারপরে কিন্তু পুত্র সন্তান না কন্যা সন্তান, তারপরে যাই আমরা বলি অমুকের একটা সন্তান হয়েছে, অমুক পিতা হয়েছে বা মাতা হয়েছে। তো তার উপরে আর কিছু আছে? তাহলে সেখান থেকে সেই ভূমিষ্ঠ, সেই একটা ছেলে হোক বা মেয়ে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিন্তু বলে দিচ্ছে যে তোমার আলাদা কোনো ধর্ম নেই, তোমার সব থেকে বড় ধর্ম মানব ধর্ম, তুমি একজন মানুষ। একদম। তারপরে আমরা যাচ্ছি অনেক কিছু বিষয়ে। তো সেক্ষেত্রে মানব ধর্মের উপরে, মানব জাতির উপরে কিন্তু আর কিছু নেই, সেটা আমরা সবাই তো মানি। এখানে যদি এবারে জনপ্রতিনিধির কথা বলি, দেখো দুটো পার্ট, মানুষ হিসেবে দুটো পার্ট। একটা পার্ট থাকে যে আমি একজন মানুষ হিসাবে, যেহেতু একটু আধ্যাত্মিকের ছোঁয়া আমার রয়েছে বা পুরো ফ্যামিলির আধ্যাত্মিকের ছোঁয়া রয়েছে, মানুষ হিসাবে মানুষের পাশে যাওয়া, মানুষের পাশে থাকাটা মানুষের কর্তব্য। এর জন্য কিন্তু আমরা বিজ্ঞানে পড়ে, ছোটবেলাতে পড়েছি আমরা সমাজবদ্ধ জীব। তাহলে মানুষ হিসেবে তো আমরা সমাজবদ্ধ জীব। এবারে জনপ্রতিনিধি হিসাবে কিন্তু আমার একটা পার্ট থাকে, তুমি জনগণের প্রতিনিধিত্ব করতে আসছো, জনগণের সাথে থাকা, পাশে থাকা। তো সেটা চেষ্টা করছি ভাই। 7টা বিধানসভা, প্রথমে যখন আমি জিপি লেভেলে ছিলাম চেষ্টা করে এসেছি, তারপরে আমি পঞ্চায়েত সমিতি যখন ব্লকে গেলাম তখনও চেষ্টা করেছি, জেলা পরিষদে কিছুদিন চেষ্টা করার, মানে পাওয়ার মানুষের কাছে সুযোগ, আবার সেই মানুষের কাছে লোকসভা হয়ে যাওয়ার। তো চেষ্টা করছি। আর বন্যার সময় একটা দেখো, সেটা সব মানুষের কর্তব্য পর্যায়ে পড়ে।
আমরা কিছু খাবার নিয়ে গেলাম মানুষের কাছে, সেটার থেকেও বড় কথা তারা কি অবস্থায় আছে একদম এটা জানাটা বেশি জরুরি। ওই টাইমের মধ্যে তুমি আরামবাগ কম বেশি করে সবটাই বন্যা কবলিত, সবটাই সব একদম জায়গাতেই বন্যা। এমন এমন মানে গামলাকে উল্টে দিলে যে পজিশন হয় জল স্ট্যাগ হয়ে থাকে, এটা বিতিকিচ্ছিরি পরিস্থিতির মধ্যে। তো কোথাও একটা মনের মধ্যে যে মন যেন কোথাও একটা কেঁদে উঠছে যে তারা কিভাবে আছে, কি কোথায় বাড়িতে কতজন আটকে আছে। যদি তাদেরকে আমরা এতটুকু রিলিফ দিতে পারি, বাঁচানোটা একটা রিলিফ, খাবারটা পৌঁছানো যেমন একটা রিলিফ, তাদেরকে সেখান থেকে রিকভারি করাটা একটা রিলিফ দেওয়া। একদম একদম একদম। তো সেটা জানার জন্য আমার মনে হয় সবাই কম বেশি করে সকলেই গেছিল যে তারা কি অবস্থায় আছে, যাচ্ছে যখন আমি কিছু নিয়ে যাই। হয়তো আমরা একদিনে নিয়ে গেছি, সেটা তাদের কিন্তু তারা পুরোটাই তাদের মাস চলেনি, কিন্তু আমাদের আলটিমেট তাদের কাছে আমরা পৌঁছানোর গিয়ে চেষ্টা করেছি। তারা কি অবস্থায় আছে চেষ্টা করেছি, যেখানে রিকভারি করার দরকার হয়েছে সেখানে আরও কিছু মানুষকে বলে প্রশাসনকে বলে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা, আলটিমেট বাঁচিয়ে রাখা মানুষের জন্য। আর আমি এটাও দেখেছি তুমি গ্রামের রাজনীতি শহরের রাজনীতি তোমরা বলছিলে, শহর বা গ্রাম, এবার দেখো এখন গ্রামও কিন্তু শহরের থেকে কম যায় না একদম। স্কুল কলেজের শিক্ষা দীক্ষার থেকে যদি বলো, দেখো আরামবাগ লোকসভা জুড়ে যে রেজাল্ট করলো, এটা কিন্তু ব্যাপক রেজাল্ট, একদম একদম ব্যাপক রেজাল্ট, যে আমরা গ্রামের মানুষ পারিনি। আমি যখন ফার্স্ট টাইম পিএইচিতে যাই, আমার 13 সালের কথা বলছি। তো আমি একটা অফিসে যখন আমি বললাম যে আমার এখানে একটু জলের সংকট রয়েছে, যদি আমরা কোনো সাবমার্সিবল করাতে পারি তো খুব ভালো হয়। তখন বললেন যে না, এই প্রজেক্ট রয়েছে, আপনি যদি অফিসগুলো যেতে পারেন তাহলে হতে পারে, একটা গ্রিন সিগন্যাল পেতে পারেন। তো আমি একদম উদ্যম, একটার পর একটা অফিস, একটার একটু সাইডে বসতে পারি, পিঁমড়ে আছে গ্রাম মানে বুঝতে পারছি একটু অনেক রকমের। একটার পর অফিসে যখন গেলাম, তো অফিস আমায় খুবভাবে সহযোগিতা করেছিল, যে এত প্রত্যন্ত থেকে একটা মহিলা আসছে এলাকার মানুষের কাজ নিয়ে, একটা সাধারণ সদস্য হিসাবে, তখন আমি পঞ্চায়েত সদস্য হিসাবে, সেই জায়গাতে তারা যতটা আমি অফিস বাই অফিস ঘুরে আমায় এতটা হেল্প করলো, এতটা সহযোগিতা করলো, সেটা তো আমার জনপ্রতিনিধি হিসাবে একটা পার্ট ছিল, মানুষের জন্য কিছু করতে যাব বা ভাবা। আমি কিন্তু গ্রামের মেয়ে হিসাবে যে শহরে গেছি, আমি নিজে কত হেজিটেট করেছি অফিসে যখন ঢুকছি। আমি সত্যি খোলামেলা আড্ডা চলছে। তো আমি যখন অফিসে প্রথম যাই, লিখে টিকে যেতে হয় না, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কোথা থেকে আসছি কী ব্যাপার। আমি তখন ভেবেছি আমি কথা বলতে পারবো তো, আমি গিয়ে কি বলবো, বা আমাকে ফিরিয়ে দেওয়া হবে কি না। তুমি ভাবতে পারবে না যে সম্মানিত আজ থেকে আমি 13 সালে আমি জিপি মেম্বার, সেই সময়কার কথা বলছি। অফিস যেভাবে আমাকে বসালো, যে সুদূর গোঘাট থেকে আসছে, এতটা দূর, এতটা পথ ট্রেনে করে আসছে, আরামবাগ থেকে ট্রেন, বাকিটা বাস, আবার খানিকটা অটো টোটো, এরকম ব্যাপার। তো আমার মনে হয়েছিল না তখন, আমার প্রথমে কিছুটা আমার মনের মধ্যে কোথাও একটা কিন্তুবোধ থাকলো। আমি যখন গেলাম তখন কোথাও কিন্তুবোধটা আর কাজ করেনি। প্রথম যে কাজটা করছিল, যে মানবিকতার ছোঁয়া অফিসারদের আমি দেখলাম, গ্রাম বলে কিন্তু তারা পিছিয়ে রাখলো না। তাহলে গ্রাম পিছিয়ে কোথায়? তো আমি প্রথমে এক অফিসারকে বলেছিলাম, ওটা সল্লেকের গ্রাম থেকে আসছি। তো তারপরে কি বললেন, গ্রাম থেকে কেন, গ্রামে মানুষ বাস করে না? তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা আটকে ছিল, সব ডিপিআর টিপিআর সব কিছু, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা আটকে ছিল। তো যিনি অ্যাপ্রুভাল দেন, তো আমি ওনার কাছে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করে আমি গেলাম। তখন হচ্ছে যে আমাদের সুব্রত মুখার্জি, তার অপোজিটে উনি বসতেন, অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাপ্রুভালটা দেন। তো আমি যখন গেলাম, তো আমি এত বড় একটা র্যাঙ্কের অফিসারের কাছে যাচ্ছি, তো ওখানেও কোথাও একটু ভয় পেয়েছিল। তো তারপরে যখন আমি গেলাম, গিয়েই নমস্কার নেবেন স্যার, আমি গ্রাম থেকে আসছি। গ্রাম থেকে আসছি মানে কি কথা, গ্রামে মানুষ বাস করে না? উনি তখন আমায় বলেছিলেন কথাটা এত সুন্দরভাবে, আমাকে একটা ঘরোয়া কথাবার্তা, গ্রামে মানুষ বাস করে না? তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ করেছি। তা গ্রামে মানুষ পড়াশোনা করে না? এই যে ক্যাজুয়ালিভাবে নেওয়া, যে
তখন কি মনে হলো গ্রাম শহরের কাছে তুচ্ছ বিষয় নয়, তারপর অন্নটা কিন্তু উৎপাদন গ্রাম থেকেই হয়, সে অন্যটা শহরে যায়। তো তার মানেটা আমি বুঝেছিলাম যে না, গ্রাম কোনো অংশে সত্যি পিছিয়ে নেই। বা সেদিন এসে বলা হয়েছিল, আমাকে বলেছিল কোনোদিন বলবেন না আমি প্রত্যন্ত পিছিয়ে পড়া জায়গার মেয়ে, গ্রামের মেয়ে, এটা বলবেন না। তো সেই থেকে আজকে আমি বললাম যে আজকে আরামবাগ লোকসভাতে যে রেজাল্টটা করেছে অভাবনীয়, অতুলনীয় একদম। আর সবাই খুব সাধারণ সাধারণ পরিবারের ছেলে মেয়ে। সে জায়গা থেকে এখন খুব গর্বই বোধ হয় আমি গ্রামের মেয়ে, গ্রামের মানুষ। আপনি যে গ্রামের কথাটা উল্লেখ করছেন, সেই গ্রামটাকে আমি ডাবল কোট রেখে বলতে চাইছি যে এই গ্রাম কিন্তু শহরের থেকে অনেকটা এগিয়ে, এবং এই গ্রামের কাছ থেকে কিন্তু শহরের প্রত্যেকটা মানুষের অনেক কিছু শেখার রয়েছে দিদি, আমি এটা মনে করি। কারণ যেই লড়াইটা আপনারা লড়েছেন সেই জিনিসটা হয়তো শহরের অনেকেই 1% লড়েনি বা লড়তে সক্ষমও নয়। এটা একটা বড় কথা, কারণ তারা যেইভাবে হয়তো জীবনযাপন করে এসছে, তাদেরকে যদি এই যে লড়াইটা যেটা আপনারা লড়ে উঠছেন, এই লড়াইয়ের মাঝখানে ফেলে দেওয়া হয়, তাহলে তারা বুঝতে পারবে যে কতটাই না হয় আকাশ পাতালের পার্থক্য, কতটাই সম্মানের যোগ্য প্রত্যেকটা মানুষ যারা এই লড়াইটা লড়ে উঠছে। এবার একটা কথাই বলবো যে যেইভাবে রাজনৈতিক জায়গার মধ্যে ধর্মকে এনে নেওয়া হচ্ছে, আমরা বুঝতে পারছি 2026-এ কিন্তু ধর্মটাই বিজেপির মূল টার্গেট। কি মনে হচ্ছে 26-এ আপনাদের এখান থেকে, আমরা এখন গোঘাটে বসে আছি, আপনার বাড়িতে বসে আছি, তো আপনাদের এখান থেকে বিজেপি কি কিছু না কিছু মাত করতে পারবে ওই ধর্মকেন্দ্রিক জিনিসটাকে? দেখুন, প্রথমে আমি একটু পিছনের উত্তরটা দিই যে শহর আর গ্রাম যেটা আর একটু ক্লিয়ার করে দিই। এবার পরিবেশগত একটা তফাৎ থাকে, ইনফ্রাস্ট্রাকচারের একটা তো ব্যাপার থাকে। সেদিক থেকে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে শহর একটু আগে, শহরি পনাতে একটু মানুষও আলাদা আর গ্রাম্য পরিবারের মানুষটা আলাদা। সেদিকে হয়তো দুয়ের মধ্যে কোথাও একটু হলো তফাৎ আছে, তো সেটাও আস্তে আস্তে দেখবে এখন অনেকটা আগে আসছে। তবুও ধরো দুটো পরিবেশে কোথাও একটা তারতম্য তো আছে, এটা আমি অস্বীকার করব না। আর রাজনীতির ক্ষেত্রে ধর্ম নিয়ে যেটা বলছো তুমি, দেখো প্রত্যেকটা ইলেকশন, এক একটা ইলেকশন আসে, এক একটা ইস্যু আসে। একদম বিজেপি এক একটা ইস্যু খাড়া করে। তো এর আগে যখন নির্বাচন হয়েছিল 21-এর সময়, যদি আমি বলি 21-এর নির্বাচনে অনেকটাই মানুষ হাওয়ায় ভেসেছিল, মানুষকে অনেক কিছু বোঝানো হয়েছিল। কালো টাকা হঠাৎ করে এসে গেল, কালো টাকা সাদা হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। 15 লক্ষ প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে বললো, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা মনে হচ্ছে চলেও গেল। 2 কোটি চাকরি দেবে বললো, 2 কোটি চাকরিও দিয়ে দিল। আখের ভাঁড়ের মা ভবানী, ফোবরা ডেকের আওয়াজ বেশি হয়েই রয়ে গেল। আওয়াজটা দিয়ে গেল, আওয়াজটা কিন্তু ফোবরা ছিল, সেই সময় মানুষ বুঝতে পারেনি। মানুষ আস্তে আস্তে বুঝতে পারলো আওয়াজটা কিন্তু একবারে ফুঁকা আওয়াজ, আওয়াজটার মধ্যে কোনো ভারিত্ব নেই, ফোবরা আওয়াজ। ফোবরা ঢেকের আওয়াজ বেশি বলে না, সে ফোবরা ঢেকের আওয়াজটা বেশি পেল মানুষ। এবং মানুষ এটাও পরিষ্কারভাবে বুঝে গেছে, যখন এক একটা নির্বাচন আসে, বিজেপি সাম্প্রদায়িক একটা দল এক একটা ইস্যু করে মানুষের কাছে খাড়া করে ধরে, মানুষের কাছে তুলে ধরে। সেটা মানুষ এখন আর নেয় না। মানুষ বিজেপির গ্রহণযোগ্যতা মানুষের কাছে হারিয়ে গেছে, সেটাই লোকসভা প্রমাণ করেছে। আগামী যে নির্বাচন, মানে এই লোকসভা নির্বাচনে প্রমাণ করেছে। আগামী যে নির্বাচন আসছে 26-এর নির্বাচন, সে 26-এর নির্বাচনে কিন্তু প্রমাণ করবে। তার কারণ কোথা দিয়ে কোথা রাখার নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদম। লাস্ট একটা প্রশ্ন, কদিন আগেই আমরা দীঘাতে গেছিলাম, দিদিও সেখানে ছিলেন, দিদির সাথে আমার দেখাও হয়েছিল দীঘাতে। তো দীঘায় যে এত সুন্দর জগন্নাথ মন্দির হয়েছে দিদি, সেই জগন্নাথ দর্শন আপনি করেছেন, আমরাও করেছি, কেমন লাগলো? শুধু এক কথায় খুব ভালো, খুব ভালো। এর জন্য দিদিকে আরো একবার ধন্যবাদ। কারণ দীঘা একদিকে দীঘা সুন্দরী, সেই দীঘার সুন্দরীকে কেন্দ্র করে সমুদ্র তটের পাশে আবার একটা পূর্ণ ধাম, জগন্নাথ ধাম গড়ে উঠলো, পূর্ণ ক্ষেত্র তৈরি হলো। এটা একটা এক কথায় আমি বলবো অসাধারণ। দেখো সবাই মিলে জগন্নাথকে নিয়েও রাজনীতি করতে ছাড়েনি। একদম একদম। ধাম কথাটাকে নিয়েও অনেকে, ধামকে নিয়েও করেছে, কাঠকে নিয়ে করেছে, মানে অনেক কিছুকে নিয়েই রাজনীতি করেছে। সবই কিন্তু বিফলে যাচ্ছে। একদম। একটাও কিন্তু যা যা যুক্তি খাড়া করছে সব কিন্তু মিথ্যা যুক্তিকে সামনে আনার চেষ্টা, একটা কোথায় লাইমলাইটে আসার চেষ্টা। মানে মিডিয়াতে আসবো, মিডিয়াতে কিছু বলতে হয় বলবো, বলে আসবো যাবো, মানুষকে একটু বিভ্রান্তি করবো। জগন্নাথ দেবকে নিয়ে তো অনেক বিভ্রান্তি করলো, আদৌ কি পেরেছে? যখন উদ্বোধন হবে সেই সময় কি করলো, ট্রেন বাতিল করে দিল। একদম, হ্যাঁ। এটা কি মানুষ বুঝলো না? কিন্তু যারা যাবার তো তারা তো যাবেই। আমি ধর্মীয় স্থানে যাব, আমি মক্কা যাব, আমি মদিনা যাব, কোনো একটা অজুহাত খাড়া করে
সেই ধর্মীয় ভাবাবেগটাকে তুমি কেড়ে নিতে পারবে না। সেটাই। সেটা তো মানুষ প্রমাণ করে দিয়েছে। লাখো লাখো মানুষের ভিড়, সেদিনও মানুষের, তুমিও তো ছিলে, আমরাও একদম, ছিলাম। মনে হচ্ছে বোধহয় কোথাও প্রাণটা বেরিয়ে যাবে, হ্যাঁ। এত মানুষের ভিড়, ভালো লাগছে, এত মানুষের ভিড়, এত মানুষের ভিড়। তো এখনো কিন্তু কম ভিড় হচ্ছে না। বাড়ি থেকে যাবে বললো, আমরা সেখানে যোগাযোগ করলাম, বললো এখনই পাঠাবেন না, একটু, আমরা জানি যে একটু নয়, এটা সবসময় চলতে থাকবে, সবসময় চলতে থাকবে এই তো ভিড়টা। সেই দিনের কথা আমি বারবার বললাম, যেখানে ট্রেন বাতিল, আমরা কি বললাম যে বাস বাতিল করো বাবা, ট্রেন বাতিল করো বাবা, যতই ধর্ম নিয়ে রাজনীতি করো, নাই করো, যাই করো না কেন, মানুষকে কিন্তু আটকাতে পারবে না। মানুষ সেটা প্রমাণ করে দেখালো, প্রমাণ করে দিয়েছে তো সত্যি। এটাও মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল। ধর্ম নিয়ে যাদের রাজনীতি করা পেশা এবং নেশা, তারা ওই পেশায় আর নেশাতে বোধ হয়ে থাকুক। আমরা ধর্মের জায়গায় ধর্ম থাকুক, রাজনীতির জায়গায় মানুষের জায়গায় থাকুক। এটা কিন্তু আমাদের দীঘার যে জগন্নাথ ধাম হলো, সেই জায়গা থেকেও মানুষ কিন্তু আরেকবার বার্তা দিল। ওনারা যদি বুঝতে পারে তো বুঝুক, আশা করছি বুঝবে, আর নাও বুঝতে পারে, কারণ ওরা যেই দিকে যাচ্ছে ওই মানসিক ভারসাম্যটা প্রায় হারিয়ে ফেলেছে একেবারে পুরো। তো সেইখানে মনে হয় না ফিরে আসবে, জানেন তো, 100%। তো সেখানে আমি একটা প্রশ্ন, যে জিনিসটা আবারও চলে আসে বারবার আপনাকে দেখলেই, সেটা হচ্ছে ওই এমপি বা এমএলএ, তাও আবার শাসক দলের শুনলেই যেই জিনিসটা আমাদের মাথায় আসে, আমি আবারও বলছি, আপনি কিন্তু সেই জিনিসটা থেকে পুরোপুরি আলাদা। তাহলে মিতালি দিকেও কি আমরা কদিন পরে সেই চাকচমক, ধরো বিশাল অট্টালিকার মধ্যে দেখবো, নাকি মাটির মানুষ হিসাবে মানুষের প্রত্যেকটা মানুষের চাহিদা, মানুষের পাশে থাকা সেই মিতালি বাগ হিসাবেই দেখবো? এটা কিন্তু সকলেই জানতে চায়, শুধুমাত্র আমরা নই, এই আরামবাগের প্রত্যেকটা মানুষও। তাহলে কি এটার উত্তর কি হবে? দেখুন ভাই, আমি যা তো তাই, একদম আমি যা তাই, আমি যেটা পারি সেটা পারি, যেটা পারিনি সেটা পারিনি। তো আমার মনে হয় যে এই মানুষটা এই জায়গায় এসেছে বলে নয়, তাহলে সে পরিবর্তন হলে আরও তো তার 3টে টার্ম একটা জায়গায় কেটেছে। জিপি লেভেল হলো, জিপি হলো একটা জায়গা ছিল, পঞ্চায়েত সমিতি হলো একটা জায়গা ছিল, জেলা পরিষদ হলো একটা জায়গা ছিল। তো পাল্টে দিলেই যে আমি বিরাটভাবে বেশি কাজ করতে পারবো, এই লজিকটা আমার কাছে কাজ করে না, যে আমাকে বিশাল এর জন্য পাল্টাতে হবে। আমি এখন পর্যন্ত দেখছি না যে আমার কোথাও কাজ উঠাতে অসুবিধা হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে। মানুষ আলটিমেট, মানুষের কাছে গিয়ে মানুষের সাথে একটু হেসে কথা বলা, মানুষের সাথে একটু যাওয়া, মানুষের পাশে থাকা, এইটুকুই বেসিক মানুষের চাহিদা। আমি দেখেছি, আমি ছোটো থেকে গ্রামে, যেহেতু আমি এই পরিবেশে মানুষ হয়েছি, তো সেটা আমি বিরাটভাবে দেখি। কারণ আমি যখন আজও হাটের ব্যাগটা নিয়ে আমি বাজারেতে যাই বাজার করতে, তখন আমি তাদেরকে যেমনভাবে দেখেছি, তারাও আমাকে ঠিক এখনও সেরকমভাবে দেখছে বা দেখতে পাচ্ছে। আর জীবনের শেষ দিন পর্যন্ত এটাই আমার কাছে পরম পাওয়া হোক। বাহ, এই কথাটাই হয়তো আমরা প্রত্যেকে শুনতে চেয়েছিলাম, এবং এটা আমি আপনাদেরকে বলে রাখি, যেটা এই তৃণমূল কংগ্রেস এবং মা মাটি মানুষের একজন এমপি বলেই কিন্তু বলতে পাচ্ছেন। তো যেই জিনিসটা আপনাদেরকে ওই ইয়েলো জার্নালিজম বা কিছু মিডিয়া চ্যানেল আপনাদের মাথায় ঢুকিয়েছে, সেটা কিন্তু বের করতে হবে। এবং যেই কথাগুলো মিতালিদি বললো, সেই জিনিসগুলো কিন্তু একটু মাথায় গেঁথে নেবেন, দেখবেন যে যেইভাবে আপনি লড়াইটা করছেন, আমরা লড়াইটা করছি, আর একটু বেশি শক্তি পাবো। কারণ এই মানুষদের জনদেরকে দেখে কিন্তু আমরা বাস্তবে শক্তিটা পাই, এনার্জিটা পাই। এবার না হয় এটা এখানেই শেষ করছি, কারণ আইসক্রিম অনেকক্ষণ আগে থেকে কিন্তু আছে, আইসক্রিমটা প্রায় গলে গেছে গরমে। তো এই সুন্দর পরিবেশে বসে একটু মিতালিদির সাথে আলাদা করে আইসক্রিমটা খেতে দিন। চলুন আপাতত, থ্যাংক ইউ।